Welcome to Swagata's Way of Knowledge. নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। তাপের আগের ভিডিওতে আমার তাপের কিছুটা অংশ আমি আলোচনা করেছি। আজকে চেষ্টা করব যে বাকি যে অংশটা পড়ে আছে সেটা আলোচনা করে দেওয়ার। তো আগের দিনে একটু ঝালাই করে নেওয়া যাক। আগের দিনে আমরা কি কি পড়েছিলাম না, আমরা কে এর মান বার করেছিলাম, যে কিভাবে আমরা আপেক্ষিক তাপ বার করতে পারি, আর অবস্থার পরিবর্তনের মধ্যে আমরা কি কি পড়েছিলাম না, কঠিনী ভবন আর হচ্ছে তোমার গলন পড়েছিলাম। ঠিক আছে, আজকে যেটা পড়বো এটা হচ্ছে অবস্থার পরিবর্তনে। অবস্থার পরিবর্তনে আমরা আগের দিন কি পেয়েছিলাম না, তরল থেকে কঠিন আর কঠিন থেকে তরল, এই দুটো আমরা অবস্থার পরিবর্তন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যেটা পড়বো এবার হচ্ছে তরল থেকে বাষ্প, আর আবার বাষ্প থেকে তরল। আজকে যে দুটো বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে তরল থেকে বাষ্পে রূপান্তরিত আর বাষ্প থেকে তরলে রূপান্তরিত হওয়া। তরল থেকে বাষ্প আর বাষ্প থেকে তরল। তাই যখন কোনো কিছু তরল থেকে বাষ্পে পরিণত হবে তখন তাকে আমরা কি বলবো না, বাষ্পীভবন। আচ্ছা, এই বাষ্পীভবনটা কি, একটা ছোট্ট উদাহরণ দিই। যখন আমরা জামা কাপড়কে ছাদে মেলি তখন কি হচ্ছে না, তরলটা থেকে বাষ্পে পরিণত হচ্ছে। অর্থাৎ তরল মানে কি, জামা কাপড় ভিজে থাকছে, ভিজে মানে অবশ্যই জল, তাহলে সেই জলটা যখন বাষ্পে পরিণত হচ্ছে সেটাকে আমরা বলছি বাষ্পীভবন। এবার ধরো এই বাষ্পীভবন কি করে নির্ভর করছে, ধরো এবার এই বাষ্পীভবন কি কি বিষয়ের উপর নির্ভর করছে। একটা হচ্ছে ক্ষেত্রফল। কিরকম ক্ষেত্রফল না, যে বস্তুটা দেওয়া হয়েছে তার ক্ষেত্রফলের উপর। কেন ক্ষেত্রফল, ধরো তুমি একটা কাপড়কে ছোট্ট টুকরো করে মেললে বা 4 ভাগ কি 5 ভাগে ভাগ করে মেললে, তাহলে সেটা শুকোতে যত সময় লাগবে সেটাকে তুমি খুলে মেলো তাহলে সেটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। অর্থাৎ ক্ষেত্রফল যত বাড়বে বাষ্পায়ন তত বাড়বে। বাষ্পায়ন মানে হচ্ছে যে পদ্ধতিতে তরলের উপরিভাগ থেকে বায়ু যে তরলটা সেটা বাষ্পে পরিণত হচ্ছে তাকে বাষ্পায়ন বলা, এটা বা বাষ্পীভবন বলা হয়ে থাকে। আচ্ছা, দ্বিতীয়টা কি হচ্ছে না, এরপরে হচ্ছে যে উষ্ণতা। ধরো আমরা এটা এই কাপড় শুকোতে দিয়ে বুঝতে পারি। ধরো একটা মেঘলা দিনে যত তাড়াতাড়ি কাপড় শুকোয় তার থেকে যখন খুব প্রচন্ড রোদ থাকে তখন কিন্তু খুব তাড়াতাড়ি কাপড়টা শুকিয়ে যায়। অর্থাৎ কি হয় না, উষ্ণতাটা যত বাড়ে এই বাষ্পীভবনের হার তত বাড়ে। বাষ্পীভবনের হার বাড়া মানেই তরলটা তাড়াতাড়ি বাষ্পে পরিণত হচ্ছে, অর্থাৎ আমাদের জামা কাপড়টা তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে বায়ু চলাচল। বায়ু চলাচল কি না, হাওয়া। অর্থাৎ কি হয় না, যখন দেখবে এটাও তোমরা জামা কাপড় দিয়ে দেখতে পারো যে ধরো যেদিনকে খুব হাওয়া দেবে সেদিনকে দেখবে যে জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে গেল, তুলনামূলক ভাবে এদিকে কম হাওয়া দেয়। অর্থাৎ বায়ু চলাচল বাড়লে বাষ্পায়নের বা হারও বাড়ে। আর একটা হচ্ছে প্রকৃতি। প্রকৃতি মানে কি না, কি ধরনের বস্তুর উপর, ধরো জল যে হারে বাষ্পীভূত হবে, স্পিরিট যদি একটা স্পিরিট ঢালো, স্পিরিট দেখবে তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যাচ্ছে। ঠিক আছে, বা জলেতে যদি কোনো অন্য কিছু মিশিয়ে রাখো তাহলে দেখবে আর একটু টাইমটা চেঞ্জ হচ্ছে। অর্থাৎ একটা প্রকৃতি না, যে তরলটা ব্যবহার করা হচ্ছে তার প্রকৃতির ওপরে এই বাষ্পীভবনটা নির্ভর করছে। তাহলে এই 4টে পয়েন্টের উপর বেস করে যদি কোনো কোশ্চেন আসে তাহলে এই কোশ্চেনগুলো এই 4টে পয়েন্টের উপর বেস করে তা তোমরা উত্তর দেবে। একটা কি, একটা হচ্ছে ক্ষেত্রফল না, ক্ষেত্রফল বাড়লে বাষ্পীভবন বাড়ে, উষ্ণতা বাড়লেও বাষ্পীভবন বাড়ে, বায়ু চলাচল বাড়লেও বাষ্পীভবন বাড়ে, আর প্রকৃতির ওপরে বাষ্পীভবন বা বাষ্পায়নটা নির্ভর করছে। আর একটা হচ্ছে এই বাষ্পায়নটা থেকে আমরা আর একটা জানি না, তরল থেকে বাষ্পের আর একটা নাম হচ্ছে স্ফুটন। কখন বাষ্পায়ন আর কখন স্ফুটন বলবো না, বাষ্পায়ন কেবলমাত্র উপরিভাগ তল থেকে হয়। অর্থাৎ উপরের তলটা বাষ্পীভূত হয়ে গেল, তারপরে যে তল লেয়ার অনুযায়ী বা তলে তলে বাষ্পীভূতটা হয়। আর স্ফুটনটা কি হয়, স্ফুটনটা সমগ্র মানে সমগ্র তরল পদার্থটা জুড়ে হয়। আর এই স্ফুটনে একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে, যতক্ষণ না কোনো সেই তাপমাত্রাটা সমস্ত তরলটা সেই তাপমাত্রা এসে পৌঁছায় ততক্ষণ কিন্তু স্ফুটন শুরু হয় না। যেমন ধরো তোমরা দেখবে যে একটা জামা কাপড় যখনই আমরা মেলছি তার মেলাটার সঙ্গে সঙ্গে কিন্তু তার বাষ্পায়ন শুরু হয়ে যাচ্ছে। বা এটা দেখবে যে ধরো একটা জারেতে বা পাত্রতে একটা জল নিয়ে তুমি রেখে দাও কিছুদিন, 4 দিন 5 দিন রেখে দাও, দেখবে কিছুটা হলেও জল দেখবে কমেছে।
অর্থাৎ এটা হচ্ছে বাষ্পীভবন হয়েছে, কেননা এটা ধীর গতিতে হয় আর তরলের উপরিভাগ থেকে হয়। আর স্ফুটনটা কি, সমগ্র তল জুড়ে ধরো তুমি জল গরম করছো, দেখবে জলটা গরম হবে, আস্তে আস্তে গরম হওয়ার পর যখন ফুটতে শুরু করবে, তার মানে এটা হচ্ছে বাষ্পায়ন হওয়া শুরু হলো, অর্থাৎ ফুটতে শুরু হলো। ফোটাটা কি হচ্ছে না, জলের সমগ্র বা তরলের সমগ্র তল থেকে হচ্ছে। আর এই উষ্ণতাটা কিন্তু স্থির থাকে, যতক্ষণ না সমস্ত তরলটা ওই উষ্ণতায় আসছে ততক্ষণ কিন্তু স্ফুটন শুরু হয় না। স্ফুটন হচ্ছে একটা দ্রুত পদ্ধতি, কিন্তু বাষ্পায়ন হচ্ছে একটা ধীর পদ্ধতি। দুটোতেই কিন্তু তরল থেকে বাষ্পে হয়, কিন্তু একটা হচ্ছে ধীর পদ্ধতি, একটা দ্রুত। আর একটা আমরা বলতে পারি যেটা নিঃশব্দে হয়, বাষ্পায়ন হলে কিন্তু আমরা বুঝতে পারিনি যে বাষ্পায়ন হচ্ছে, কিন্তু যখন স্ফুটন হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারি, কেননা একটা দেখবে হালকা একটা শব্দ হয়, ফোটার একটা শব্দ হয়, সুতরাং আমরা বলতে পারি যে স্ফুটনে কিন্তু সশব্দে স্ফুটন হচ্ছে। আচ্ছা, এই বাষ্পায়ন যখন এটাতেও কিসের উপর করে না, তরলের প্রকৃতির, স্ফুটন কিসে কিসে নির্ভর করছে না, এটাতেও তরলের প্রকৃতি। ধরো কি রকম পরিমাণ তরল নেওয়া হয়েছে, ধরো একটা, এই স্ফুটন কিসের উপর নির্ভর করছে না, তরলের প্রকৃতি। দুই হচ্ছে দ্রবীভূত পদার্থ, আর একটা হচ্ছে উষ্ণতা। তরলের প্রকৃতি না, জল আর ধরো দুধ, দুটোকেই ফুটতে দিলাম আমরা, দেখবো যে জল একটা নির্দিষ্ট সময় ফুটছে বা দুধ একটা নির্দিষ্ট সময় পরে ফুটছে, তার মানে এদের যেহেতু স্ফুটনাঙ্কটা আলাদা, অর্থাৎ প্রকৃতিও আলাদা, সেই জন্য এরা দুজনে আলাদাভাবে ফুটছে। আর একটা হচ্ছে দ্রবীভূত পদার্থ, ধরো একটা শুধু আমরা জল ফুটতে দিলাম, জল ফুটতে যে সময়টা লাগবে, জলে যদি আমরা কিছু মিশিয়ে ফুটতে দিই আমরা দেখবো তার সময়টা একটু চেঞ্জ হচ্ছে। আর একটা হচ্ছে উষ্ণতা, ধরো উষ্ণতাটা বাড়ানো হচ্ছে বা কমানো হচ্ছে বা চাপ, তার উপর একটা নির্ভর করে। আর একটা মেন হচ্ছে, সেটা হচ্ছে এই উষ্ণতাটা নির্ভর করে হচ্ছে চাপের উপরে। চাপটা কি ব্যাপার না, এই চাপটা আমরা খুব সহজে একটা আমাদের দৈনন্দিন জীবনে যেটা ব্যবহার করা হয়, প্রেসার কুকার। প্রেসার কুকার কি হচ্ছে না, আমরা কি দেখছি প্রেসার কুকারের জিনিস দিয়ে জল দিয়ে আমরা বন্ধ করে দিচ্ছি, যে সিটি হচ্ছে, সিটি হওয়ার পর কি দেখবো না, জিনিসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে। কেন তাড়াতাড়ি সেদ্ধ হচ্ছে না, ভেতরে যেই আমরা উষ্ণতাটা বাড়াচ্ছি, অর্থাৎ দেখবো যখন গ্যাস বাড়িয়ে দিই আমরা, তাহলে কি জিনিসটা কিন্তু তাড়াতাড়ি ফুটতে শুরু করে, মানে সেটা স্ফুটনাঙ্কটা সময়টা এগিয়ে আছে, অর্থাৎ উষ্ণতা বাড়ালে স্ফুটনাঙ্কটা খুব তাড়াতাড়ি হয়। দেখবো হয়তো কোনো কিছু রান্না দিয়ে আমরা গ্যাসটা বাড়িয়ে দিলাম, কেন বাড়াচ্ছি না, আমরা উষ্ণতাটা বাড়িয়ে দিচ্ছি, বাড়ালে কি হবে, এটা তাড়াতাড়ি হতে থাকবে, মানে তার স্ফুটনাঙ্কটা এগিয়ে আসছে, অর্থাৎ তাড়াতাড়ি সেটা ফুটতে শুরু করবে। জিনিসটা গরম হয়ে গেলে তার সমস্ত অংশটা একটা নির্দিষ্ট সময় বা খুব তাড়াতাড়ি পুরো অংশটা একটা স্ফুটনাঙ্কে পৌঁছে যাবে, আর জিনিসটা তাড়াতাড়ি ফুটতে শুরু করবে। আর চাপ কি, যখন চাপ বাড়ানো হচ্ছে, অর্থাৎ প্রেসার কুকারের ভেতরে যখন জিনিস দিয়ে আমরা বন্ধ করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে, ভেতরে যে হাওয়া যেটা তৈরি হচ্ছে সেটা বেরোতে পারছে না, ফলে তার চাপটা বাড়ছে। চাপ বাড়লে কি হচ্ছে না, তার স্ফুটনাঙ্কটা অনেক বেশি হয়ে যাচ্ছে। বেশি হওয়ার ফলে কি হচ্ছে না, অনেক বেশি উষ্ণতায় সেটা ফুটতে শুরু করছে, উষ্ণতাটা যেই বাড়ছে অমনি জিনিসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে স্ফুটন এই চারটে বিষয়ের উপর নির্ভর করছে, আর বাষ্পায়নটাও এই চারটে বিষয়ের উপর নির্ভর করছে। আচ্ছা, তরল থেকে বাষ্পীভবনটাকে বলা হচ্ছে, বাষ্পীভবন যখন জিনিসটা উল্টো হচ্ছে, অর্থাৎ বাষ্প থেকে যখন তরলে পরিণত হচ্ছে, তখন এটাকে বলা হচ্ছে ঘনীভবন। এই ঘনীভবনটা কি জিনিস না, ঘনীভবনটা হচ্ছে যখন বাষ্প তরলে পরিণত হচ্ছে, অর্থাৎ বাষ্প ঘনীভূত হয়ে তরলে পরিণত হচ্ছে। যেমন ধরো আমরা একটা যদি গ্লাসে বরফ রাখছি, মানে বরফটা ঠান্ডা, এবার কি হচ্ছে মানে এইটা ঘনীভবনের জন্য একটু টেম্পারেচারটা ঠান্ডা হওয়ার দরকার। তাহলে কি হচ্ছে না, একটা গ্লাসে বরফ আছে, বরফটাকে ঠান্ডা, এবার যদি বাইরের যে বাষ্পটা সেটা আমরা দেখবো, খানিকক্ষণ রাখার পর দেখবো যে গ্লাসের গায়ে বিন্দু বিন্দু জলকণা জমেছে। কেন বিন্দু বিন্দু জলকণা জমেছে না, এই বাষ্পটা কি হচ্ছে না, তরলে পরিণত হচ্ছে, ঠান্ডা হচ্ছে হয়ে তরলে পরিণত হচ্ছে। এইটা দৈনন্দিন জীবনের প্রভাব কি না, শিশির, কুয়াশা, মেঘ, এগুলো সবই এগুলোর দৈনন্দিন জীবনের উদাহরণ। কিরকম জিনিস না, শিশির কেন পড়ছে, ধরো রাত্রিবেলা যখন আমাদের পরিবেশ পুরো ঠান্ডা শান্ত থাকছে, তখন কি হচ্ছে যে বায়ু চলাচল হচ্ছে না, সেই বায়ু চলাচল না হওয়ার ফলে যে বাতাস, সেই বাতাসটা কি হচ্ছে, ঠান্ডা হাওয়া বা তরলের সংস্পর্শে এসে ঘনীভূত হচ্ছে, ঘনীভূত হয়ে শিশির আকারে পাতায় বা ঘাসেতে জমা হচ্ছে, অর্থাৎ ঘনীভূত হয়ে যাচ্ছে। কুয়াশাটা কি হচ্ছে, কুয়াশাটাও হচ্ছে যখন ভোরের দিকে কি হচ্ছে, ভোরের দিকে পরিবেশ
ঠান্ডা থাকছে, বাতাসের জলীয় বাষ্প ধুলোকণার সংস্পর্শে ঘনীভূত হয়ে সেটা কুয়াশা আকারে জমা হচ্ছে। আর কি হচ্ছে, মেঘ কি করে হচ্ছে না বায়ুমণ্ডল বা জলপৃষ্ঠের জল উত্তপ্ত হয়ে বাষ্প আকারে হালকা হয়ে উপরে উঠে যাচ্ছে। এবার উপরে উঠে গিয়ে সেটা যে আয়তনে বাড়ছে, আয়তনে বাড়ার পর কি হচ্ছে না সেটা দুজনের মানে নিজেদের থেকে আলাদা খানিকটা হালকা হয়ে যাচ্ছে। হালকা হয়ে বাতাসে ধূলিকণার সঙ্গে মিশে গিয়ে সেটা সম্পৃক্ত হয়ে ঘনীভূত হয়ে মেঘে পরিণত হচ্ছে। অর্থাৎ যখনই কোনো বাষ্প ঠান্ডা কিছু সংস্পর্শে আসে সেটা তরলে পরিণত হয় এবং এইটাকে বলা হচ্ছে ঘনীভবন। মুখ থেকে ইম্পর্টেন্ট এবং শেষের দিকে আমরা এসে পড়েছি। এই শেষের যেটা হচ্ছে সেটা হচ্ছে তাপ সঞ্চালন। তাপ সঞ্চালনটা কি জিনিস না, যখনই তাপ সঞ্চালন কাকে বলছে না, যখন তাপ কোনো উচ্চ তাপ থেকে নিম্ন তাপের দিকে পরিবর্তিত হয় তখন তাকে বলা হচ্ছে তাপ সঞ্চালন। ঠিক আছে, এই তাপ সঞ্চালন কি কি হচ্ছে না পরিবহন, পরিচলন আর বিকিরণ। পরিবহন, পরিচালন, বিকিরণ এই তিনটে পদ্ধতিতে তাপ সঞ্চালন হয়ে থাকে। অর্থাৎ উচ্চ তাপ থেকে নিম্ন তাপের দিকে, অর্থাৎ বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতার দিকে যখন কোনো পদার্থের অণু সঞ্চালিত হয় তাকে তখন বলা হচ্ছে তাপ সঞ্চালন। তাপ সঞ্চালন কি না পরিবহন, পরিচালন, বিকিরণ এই তিনটে পদ্ধতি আছে। এবার কখন কোন পদ্ধতিটা ব্যবহার করা হয়? পরিবহনটা ব্যবহার করা হয় সাধারণত কঠিন পদার্থের ক্ষেত্রে। অর্থাৎ কঠিন পদার্থের যখন অণুগুলো উচ্চ গরম স্থান থেকে নিম্ন গরম স্থানের দিকে ধীরে ধীরে ধাবিত হয় তখন সেই পদ্ধতিকে বলা হচ্ছে পরিবহন পদ্ধতি। এটা কঠিনের ক্ষেত্রে হয়। পরিচালনটা কিসের ক্ষেত্রে হয় না তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে হয়ে থাকে। ঠিক আছে, এই ক্ষেত্রে কি হয় না কঠিন পদার্থের ক্ষেত্রে অণু স্থান পরিবর্তন হয় না। Thanks for watching. Don't যেমন forget ধরো to like, এবার share আমরা কি and দেখি ধরো একটা subscribe. লোহার রডকে যদি আমরা আগুনে পোড়াই দেখবো প্রথমে আমরা ধরে থাকতে পারবো, কিন্তু তারপরে খানিকক্ষণ পরে দেখবো আমরা ধরতে পারছি না। কেন না ওই যে যে দিকটাতে লোহার দণ্ডের যে দিকটা ধরো এটা লোহার দণ্ড, এই দিকটা আমরা ধরে আছি আর এই দিকটা ধরো আগুনে দেওয়া আছে, কিছুক্ষণ পরে দেখবো আমরা ধরতে পারছি না। কেন না আগুন থেকে এটা হচ্ছে উচ্চ তাপ, এদিকটা এদিকে নিম্ন তাপ, তাহলে উচ্চ তাপের দিক থেকে নিম্ন তাপের দিকে কি হচ্ছে অণুগুলো আস্তে আস্তে তাপটাকে পাঠাচ্ছে। ফলে কি হচ্ছে আমরা এখানটা যখন তাপটা এসে পৌঁছাবে আমরা এখানটা ধরে থাকতে পারবো না, এইভাবে সমস্ত রডটা কি হবে ধীরে ধীরে গরমে পরিণত হয়ে যাবে। এই গরমে হওয়ার ফলে অর্থাৎ এক্ষেত্রে কি হয় এইগুলো অণুগুলো স্থান কোনো পরিবর্তিত হয় না। যেমন ধর আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে ধরো আমরা গোলভাবে বসে আছি, আমি চাইছি যে আমরা ধরো পাঁচজন স্টুডেন্ট গোল করে বসে আছে, আমরা চাইছি যে একটা আপেল আমার কাছে আছে, আমি চাইছি যে আপেলটা ঘুরে ঘুরে আমার পাশে যেতে তার কাছে চলে আসুক। এই ক্ষেত্রে কি হবে পরিবহনের ক্ষেত্রে কি হবে আমি পাশের জনকে দেবো, সে তার পাশের জনকে দেবে, সে তার পাশের জনকে দেবে, এরম ভাবে কি করবে এই জিনিসগুলো ট্রান্সফর্ম করবে বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, কিন্তু আমি কিন্তু নিজের কোনো স্থান পরিবর্তন করব না। এই ক্ষেত্রে হচ্ছে পরিবহন পদ্ধতি। পরিচালনটাতে কি হয় না পরিচালনটাতে তরল বা গ্যাসীয় বা পদার্থের ক্ষেত্রে হয়ে থাকে। এক্ষেত্রে কি হয় অণুগুলো স্থান পরিবর্তন হয়। ধরো একইভাবে ধরো আমরা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আমি চাইছি আপেলটা লাস্ট যেতে তার কাছে যেতে, আমি কি করব আমি কিন্তু জায়গা থেকে উঠে গিয়ে আমার পরে যে দাঁড়িয়েছে তাকে দেবো, আমার পরে যে দাঁড়িয়ে আছে সে আবার উঠে গিয়ে তারপরে যে দাঁড়িয়েছে তাকে দেবে। অর্থাৎ আমরা নিজের স্থান পরিবর্তন করে এইগুলোকে ডিস্ট্রিবিউট করছি, অর্থাৎ অণুর স্থান পরিবর্তিত হয়। আর বিকিরণ হচ্ছে যে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এই বিকিরণে কি হচ্ছে বিকিরণের কোনো মাধ্যমে পরিবর্তিত হচ্ছে না, যে তাপটা এক জায়গা থেকে এক জায়গায় প্রবাহিত হয়ে যায়। যেমন ধরো যখন সূর্য থেকে পৃথিবীতে আলো আসছে বা তাপ আসছে তাহলে কি হচ্ছে কোনো মাধ্যমের প্রয়োজন হচ্ছে না। এই যে পদ্ধতিটা এই পদ্ধতিটাকে বলা হচ্ছে বিকিরণ পদ্ধতি। তাহলে আমাদের তাপের হচ্ছে তাপ সঞ্চালন তিনটে, একটা হচ্ছে পরিবহন, পরিচালন, বিকিরণ। পরিবহনটা হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্রে, পরিচালনটা হচ্ছে তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, আর বিকিরণ হচ্ছে কোনো মাধ্যমের দরকার নাও হতে পারে, অর্থাৎ বিনা মাধ্যম যেখানে সেখানে যদি তাপ প্রবাহের দরকার পড়ে তখন সেখানে বিকিরণ পদ্ধতিতে তাপ পরিবাহিত হতে পারে। হচ্ছে কুপরিবাহী, একটা হচ্ছে সুপরিবাহী। সুপরিবাহী আনতে বলে না যাদের মধ্যে দিয়ে তাপ সহজে প্রবাহিত হতে পারে তাদেরকে বলে সুপরিবাহী। আর কুপরিবাহী কথার অর্থ হচ্ছে যাদের মধ্যে দিয়ে তাপ সহজে প্রবাহিত হতে পারে না। যেমন ধরো কাঠ, খড়, উল
এরা হচ্ছে কুপরিবাহী, এদের মধ্যে দিয়ে সহজে প্রবাহিত হতে পারে না। তার যেই জন্য আমাদের বলতে হয় যে আমরা এই কারণে কিন্তু শীতকালে উলের পোশাক পরি। উলের পোশাক পরলে কি হয় না, শরীরের যে গরমটা, যেহেতু এটা কুপরিবাহী, তাই অন্তরের যে আমাদের গরমটা সেটা বাইরে যায় না, আর বাইরের ঠান্ডাটাও ভেতর প্রবেশ করতে পারে না। এজন্য আমরা গরমকালে কি করি, এই শীতকালে কি করি, উলের পোশাক পরে থাকি। আর একটা হচ্ছে কি না, দেখবে যে খড়ের বাড়ি খুব ঠান্ডা হয়। খড়ের বাড়ি কেন ঠান্ডা হয় না, খড়ও কিন্তু একটা কুপরিবাহী। কেন কুপরিবাহী? কুপরিবাহী হওয়ার ফলে কি হয়, বাইরের যে গরম উত্তাপটা সেটা ঘরের ভেতর প্রবেশ করতে পারে না, আর ভেতরের যে ঠান্ডা ভাবটা সেটাও বাইরে বেরিয়ে যেতে পারে না। ফলে কি হয় না, ঘর খুব ঠান্ডা থাকে। সেই জন্য দেখবে মাটির বাড়ি বা খড়ের চালওয়ালা বাড়ি খুব ঠান্ডা থাকে। এটা হচ্ছে কুপরিবাহী ও সুপরিবাহীর কতগুলো দৈনন্দিন উদাহরণ। তা এবার আর একটা দেখবে যে ধরো অনেক সময় দেখবে যখন মাছ মাংস সংরক্ষণ করে হিমমিশ্র দিয়ে নিয়ে যাচ্ছে, বরফটা দেখবে চটের কিছুতে ঢেকে দেওয়া হয় বা কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে দেওয়া হয়। কেন না, এই চট, কাঠের গুঁড়ো এই সবই হচ্ছে কুপরিবাহী, অর্থাৎ এরা তাপকে সহজে প্রবাহিত করতে দেয় না। তাপকে সহজে প্রবাহিত না করতে দেওয়ার ফলে কি হচ্ছে না, তাপ ভেতরের তাপটা বাইরে যেতে পারছে না এবং বাইরের তাপটা ভেতরে আসতে পারছে না। ফলে যেটা উষ্ণতাটা যেমন থাকা দরকার তেমনই থাকছে। ফলে মাছ মাংসটা মানে যেমন থাকা তেমন থাকছে, সহজে গলে যাচ্ছে না। ঠিক আছে। আর একটা তোমাদের এই চ্যাপ্টারে সবচেয়ে শেষ ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে থার্মোফ্লাক্স। থার্মোফ্লাক্সটাতে কি করা হচ্ছে না, থার্মোফ্লাক্সটাতে কি হয় না, প্রথমে একটা বাইরে যেহেতু দেখবে থার্মোফ্লাক্সে কতগুলো ভাগে ভাগ করা থাকছে, সেটা হচ্ছে প্রথমে একটা দুটো ধাতব পাত দিয়ে পাতের জায়গা করা থাকে, যেটার উপর প্রলেপ দেওয়া হচ্ছে। রূপোর প্রলেপ দেওয়া হচ্ছে কেন না, যাতে বিকিরণ পদ্ধতিতে মানে যেহেতু জানো যে বিকিরণ পদ্ধতিতে কোনো মসৃণ বা চকচকে জায়গায় আলো বিকিরিত হয়ে যায়, ফলে ঝুঁকতে পারবে না, সেজন্য চকচকে রূপোর প্রলেপ দেওয়া হচ্ছে। এই দুটো প্রলেপের মাঝখানে কিছুটা ফাঁক রাখা হচ্ছে। ফাঁক রাখা হচ্ছে কেন না, এই কারণে ফাঁক রাখা হচ্ছে যাতে বায়ু চলাচল না করতে পারে। তাই ফাঁক থাকলে কি হবে, সেখানে বায়ু থাকবে না। বায়ু না থাকলে কি হবে, সেইখানে বাইরের বাতাস ভেতরে আসতে পারবে না, ভেতরের তাপমাত্রাটাও বাইরে চলাচল করতে পারবে না। অর্থাৎ পরিচালন, পরিবহন, বিকিরণ কোনো কিছুই সেখানে হওয়া সম্ভব নয়। এবার পুরো মেটালের বা ধাতব জিনিসটাকে একটা প্লাস্টিকের আমাদের কি বলে প্লাস্টিকের একটা মোল্ডের ভেতরে রেখে দেওয়া হয়। এই ধরো রূপোর যে প্রলেপটা আর প্লাস্টিকের কোটিংটা, তার ভেতরে কিন্তু কিছু কুপরিবাহী পদার্থ দিয়ে দেয়া হয়, যাতে কি হয় না, ভেতরের তাপমাত্রাটা বাইরে যেতে পারে না আর বাইরের তাপমাত্রাটা ভেতরে আসতে পারে না। আচ্ছা, এই থার্মোফ্লাক্সের যে ঢাকাটা হয়, সেই ঢাকাটা কি করা হয় না, ঢাকাটাও একটা কুপরিবাহী পদার্থ দিয়ে তৈরি করা হয়, যাতে বাইরে থেকে ওপর দিক থেকে কোনো তাপমাত্রা না ভেতরে প্রবেশ করতে পারে। আর পুরো বিষয়টা যেহেতু কাঁচের তৈরি হয়, কিন্তু একটা স্প্রিং এর উপর বসানো থাকে, অর্থাৎ যাতে পড়ে গেলে না ভেঙে যায়। তাহলে কি হচ্ছে না, থার্মোফ্লাক্সের সব দিক থেকে এমন ভাবে আটকে দেওয়া হলো যাতে কোনো পরিচালন, পরিবহন বা বিকিরণ কোনো কিছুই এখানে না হতে পারে, যাতে এটা সহজে একটা মানে যেমন জল যেমন ভাবে ভেতরে রাখা ছিল, জলটা সেরকম ভাবেই থাকবে, ভেতরের তাপ বাইরে বেরোতে পারবে না, বাইরের তাপ ভেতরে আসতে পারবে না। তাহলে এই পদ্ধতিটাকে দিয়ে থার্মোফ্লাক্সটাকে তৈরি করা হয়ে থাকে। আর একটা হচ্ছে আমি একটা ছকের সাহায্যে একবার এক নজরে অবস্থার পরিবর্তনটা ছোট্ট করে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অবস্থার পরিবর্তনটা তোমাদের একটা ছোট্ট ভাবে দেখিয়ে দিই, যাতে মনে রাখতে সুবিধা হয়। না, কঠিন বস্তু যখন তরলে পরিণত হয় তাকে বলা হচ্ছে গলন। তরল থেকে আবার বাষ্পে হয় তখন তাকে বলা হচ্ছে বাষ্পীভবন। আবার বাষ্প থেকে যখন তরলে হয় সেটা হচ্ছে ঘনীভবন। আবার তরল থেকে যখন কঠিনে পরিণত হয় সেটা হচ্ছে কঠিনীভবন। তাহলে তোমরা যদি একটা ছোট্ট ছকের মাধ্যমে করে রাখতে পারো, তাহলে আমার মনে হয় খুব তোমাদের সুবিধা হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আগামী ভিডিওতে তোমাদের সাথে নতুন কিছু আলোচনার বিষয় নিয়ে আবার দেখা হবে। ততদিন তোমরা ভালো থেকো। ধন্যবাদ। Thanks for watching. Don't forget to like, share and subscribe.